অজানা সত্যের ১৪২ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সরস্বতী পুজো আপনাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। আশা করছি সবার পুজোটা ভালো কেটেছে, সকলেই হয়তো আনন্দ করেছেন, ঘুরতে বেরিয়েছেন, মজা করেছেন। সব কিছুই দেখতে দেখতে চলে যায়, অনুষ্ঠানের শুরু হয় আবার সেই অনুষ্ঠান শেষও হয়ে যায় নিমেষে। এই যেমন 2023 সালটাই কিভাবে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে 2024 সাল পড়ে গেল, আমরা নতুন বছরে পা রাখলাম। তবে এইটুকু জেনে নিন, বাঙালিদের পুজো পার্বণের কখনো শেষ হয় না, বাঙালিদের পুজো লেগেই থাকে এবং খুব তাড়াতাড়ি আবার দুর্গাপুজো আসবে, আবার হই হুল্লোড় মজা আনন্দ হবে। তো যাই হোক, আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। আজকের এপিসোডে প্রথম যেই ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি প্রেত চালান করবার ঘটনা। একটি পরিবারে 2 জনের ছেলে সন্তান জন্মায়। সেই সন্তান জন্মানোর পরেই তার ওপরে প্রেত চালান করা হয়। কিভাবে হয়, কিভাবে সব কিছু আবার ঠিক হয়, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ঘটনায়। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি একটি মাছ খেকো জিনের ঘটনা। বেশ দারুণ দারুণ দুটো ঘটনা রয়েছে এবং আপনারা সেটা শুনেই বুঝতে পারছেন। তো বেশি কথা বাড়াবো না। যারা এখনও পর্যন্ত আজকের এপিসোডটিকে লাইক করেননি অবশ্যই একটি করে লাইক করে দেন আজকের এপিসোডে। ভালো লাগলে অবশ্যই এপিসোডটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দেবেন, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড এই চ্যানেলে আসতেই থাকে। শুরু হচ্ছে আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখেছেন মেহনাজ মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষি ভাই, আমি মেহনাজ মণ্ডল। আমি তোমার একজন অন্ধ ভক্ত, তোমার কণ্ঠস্বরের অনেক বড় ফ্যান। অজানা সত্য শুনছি প্রায় 3 মাস হলো এবং এই 3 মাসে তোমার অজানা সত্য থেকে খুবই অসাধারণ ঘটনা আমি শুনতে পেয়েছি এবং আমি এই পরিবারের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে গেছি। প্রতি বুধবার এবং শনিবার রাতে অজানা সত্য না শুনে ঘুমাতে পারি না। আমি আসলে ভূত প্রেতে অত্যন্ত পরিমাণে বিশ্বাস করি এবং ভূত প্রেতের ঘটনা শুনে ভয় পেতেও আমার বেশ ভালো লাগে। অনেক ইউটিউব চ্যানেলে ভূতের ঘটনা শুনেছি, তার মধ্যে অজানা সত্যও আমার খুব ভালো লাগে। আজ তোমাকে আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে, সঙ্গে শ্রোতাদেরও ভালো লাগবে। বেশি কথা বাড়াবো না, শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আমার মায়ের সঙ্গে ঘটনাটা যেভাবে ঘটেছিল এবং মায়ের ভাষ্য মতে আমি ঘটনাটাকে পড়ে শোনাচ্ছি। আমার বাবার নাম আব্দুল মণ্ডল। আমার বাবা এবং মা তারা দুজনে যখন ছোট ছিলেন তখন কোনো একটি গ্রামে তারা দুজনে থাকতেন এবং তাদের বাড়ি একদম পাশাপাশি ছিল। গ্রাম বাংলার ছবি যেমন হয়, এ ওর বাড়ি যায়, ও এর বাড়িতে আসে, পুরো পাড়ার মধ্যেই একটা মেলবন্ধন তৈরি হয়। সেই গ্রামটা খুবই ছোট একটি গ্রাম এবং সেখানেও পাড়াটির মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছিল। সবাই সবার সঙ্গে কথা বলতো। বিকেল হলে একসঙ্গে পাড়ার কাকিমা পিসিরা বাইরে বেরিয়ে একে অপরের সঙ্গে গল্প করতেন, পারিবারিক বিষয় হোক বা নিজের ছেলে মেয়েদের পড়াশুনো বিষয় হোক। যেহেতু আমার বাবার বাড়ি এবং আমার মায়ের বাড়ি পাশাপাশি ছিল, যার কারণে আমার দিদা এবং আমার ঠাকুমার মধ্যে ঘনিষ্ঠতা খুবই বেশি ছিল। তারা বেশিরভাগ সময় একসঙ্গেই কাটাতেন এবং সত্যি কথা বলতে গেলে সেই গ্রামে সবথেকে সুখী পরিবার ছিল আমাদের দুজনের পরিবার। আমার বাবা মা দুজনের সমান বয়সী ছিলেন। এইবার এখানে একটা কথা বলে রাখি, আমি এখন যে কথাটি বলতে যাচ্ছি এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে
তা কিন্তু নয়। তবে একটা গ্রামে দেখা যায় প্রতিটি পরিবার একে অপরের সঙ্গে ভালোভাবে মিশলেও, ভালোভাবে কথা বললেও একে অপরের ভালো দেখতে পারে না। আগেই বললাম, এই গ্রামটায় আমার মায়ের বাড়ি এবং আমার বাবার বাড়ি দুজনেই ছিল সবথেকে সুখী পরিবার, যার কারণে গ্রামের বাকি লোকেরা সেই জিনিসটা হয়তো সহ্য করতে পারতো না। একটা সময় পর আমার বাবা পড়াশুনো ছেড়ে দেন এবং ব্যবসার কাজে যুক্ত হয়ে যান এবং তিনি সারাদিন পরিশ্রম করতে থাকেন। এমন একটা সময় গিয়ে বাবা এবং মা দুজনের বিয়ে ঠিক হয়। অবশ্য তারা দুজনে একে অপরকে পছন্দও করতেন, কারণ একটা সময় তারা দুজনে বন্ধুবান্ধব ছিলেন। বাবার স্কুলে বন্ধুবান্ধব থাকলেও বাড়িতে এসে বাবার একটা মাত্রই বন্ধু ছিল, যেটা ছিল আমার মা। তো তাদের দুজনের বিয়ে হয় এবং পরবর্তীতে বাবার ব্যবসা উন্নত হলে বাবা এবং মা দুজনে সারগাছিতে চলে যান নতুন বাড়ি করে থাকার জন্য। তারা সেখানে নতুন বাড়ি তৈরি করেন এবং সেখানেই থাকা শুরু করেন, কারণ সেখান থেকে বাবার ব্যবসার কাজে যাওয়াটা খুবই সহজ ছিল এবং খুবই অল্প রাস্তা ছিল। এর ঠিক 5 বছর পরে আমার মায়ের একটা ছেলে সন্তান হয়েছিল, যে হচ্ছে আমার দাদা। আমার মায়ের যখন ছেলে হয়েছিল তারপর থেকেই ঘটতে থাকে এক অদ্ভুত ঘটনা। ছেলেটা সবসময় মাকে বলতো ঘরের মধ্যে তারা 3 জন ছাড়াও আরও কেউ একজন যেন রয়েছে। সেটা অন্য কেউ হয়তো অনুভব করতে পারছে না, তবে সে অনুভব করতে পারছে। এমন একটা দিন সেই ছেলেটা, অর্থাৎ আমার দাদা, খাটে শুয়েছিল। আমার মা তখন রান্নাঘরে ছিল, কোনো একটি কাজের জন্য হয়তো তাকে ডেকেছিল, এবং সে যখন খাট থেকে ওঠে সেই মুহূর্তেই ছাদ থেকে পাখাটা খুলে খাটের ওপর এসে পড়ে। দাদা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং মাও প্রচণ্ড পরিমাণে ভয় পায়। এরপর আমার দাদা অর্থাৎ ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে হাসপাতালে 1 সপ্তাহ ভর্তি থাকে। এরকম আরও নানান ধরনের ঘটনা দাদার সঙ্গে ঘটতেই থাকে। যত দিন যেতে লাগলো দাদার শরীরটা কেমন যেন ফ্যাকাশে হতে লাগলো। তার শিরা সমস্ত দেখা যেত এবং মাঝে মধ্যে ফুলে ফুলে উঠত। সে যেই ঘরে ঘুমাতো সেই ঘরে তার পায়ের সোজাসুজি জানালা ছিল। সে তার মাকে সব সময় বলতো সেই জানালার ও প্রান্তে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে এবং সব সময় তাকে দেখছে। কখনো কখনো সেই অবয়ব কাছে চলে আসছে এবং তাকে ছুঁতে চাইছে। এইসব ঘটনা যখন আমার মায়ের বাপের বাড়িতে জানাজানি হয়, তখন তারা একবার ছেলেকে নিয়ে আসতে বলে। দাদাকে যখন গ্রামে নিয়ে যাওয়া হয়, তারপর দিদারা একটা ওঝাকে ডাকেন এবং সেই ওঝা বলেন এই গ্রামের কোনো একটা ব্যক্তি কালো জাদুর মাধ্যমে ছেলেটার ওপর প্রেত চালান করেছে। এর সঙ্গে তিনি এটাও বলেন এই পাড়ার রাস্তার মোড়ে কিছু একটা পোতা রয়েছে, যার কারণে সেই প্রেতকে যে চালান করেছে সে শুধুমাত্র তার কাজ করছে এবং এই গ্রামে ফেরত আসতে পারছে না। এরপর পাড়ার মোড়ের মাথায় গিয়ে গর্ত খোঁড়া হয় এবং সেখানে একটা কলসি দেখতে পাওয়া যায় এবং সেই কলসির মধ্যে 2টো তাবিজ পাওয়া গিয়েছিল। ওঝা সেই তাবিজগুলোকে পুড়িয়ে দেন এবং পোড়ানোর পর যেই ছাইটা থাকে তিনি বলেন সেই ছাইটাকে গ্রামের একটি পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসতে। ওঝার কথা মতো সমস্ত কাজ করা হয় এবং একটা সময় পর সমস্ত কিছু ঠিক হয়ে যায়। আমার দাদা এখন সম্পূর্ণ পরিমাণে সুস্থ, সে এখন ঠিক আছে এবং পড়াশোনা করছে। তো দাদা, এটাই হচ্ছে ঘটনা। আশা করছি ঘটনাটা সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অজানা সত্যে পড়ে শুনিও এবং সকলের কাছে রিকোয়েস্ট, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।
ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এরকম ধরনের ঘটনা আমাদের অজানা সত্যে আমরা আগেও শুনেছি, তবে এই ঘটনাটা একটু ডিফারেন্ট, কারণ এই ঘটনায় আমরা দেখলাম সেই প্রেত যাতে গ্রামে ফিরে না আসতে পারে তার জন্য সেই পাড়াটির রাস্তার মোড়ে মাটির তলায় কলসির মধ্যে তাবিজ রেখে পোতা হয়েছিল। নতুন কিছু জানলাম এবং আশা করছি ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করে ঘটনা লিখে পাঠাতে পারেন। অজানা সত্য 15@gmail.com এই মেল আইডিতে আপনারা ঘটনা আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানেও আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন এবং অজানা সত্যকে ফেসবুকে ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম লিঙ্ক রয়েছে, তো আপনারা ডেসক্রিপশন বক্সটা ওপেন করলেই ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। শুরু করছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনা যিনি লিখেছেন তিনি তার নামটি লিখে জানাননি, তবে যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, কেমন আছো? আশা করছি তুমি এবং অজানা সত্যের সমস্ত শ্রোতারা খুবই ভালো আছো। আজ একটা ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই, যে ঘটনাটা আমার নিজের কানে শোনা। তো আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। ঘটনাটা যুদ্ধের পরের, বৃষ্টির সময়। সেই সময় গ্রামে রাতের বেলায় অনেক মাছ চুরি হতো। বিশেষ করে আমার নানার সেই সময় বেশ সচ্ছল পরিবারের হওয়ায় তার পুকুর থেকেই মাছ বেশি করে চুরি হতো। সব লোক মুখে শোনা যেত যে নানার পুকুর থেকেই বেশি মাছ চুরি হয়েছে, তবে মাছ কে বা কারা চুরি করছে এটা খোঁজ পাওয়া যায় না। এইভাবেই কেটে যায় আরও কিছুদিন। প্রতিনিয়ত মাছ চুরির কারণে নানা এবার সিদ্ধান্ত নেন যে একটা রাত বিলের পুকুর পাড়ে থাকা ছোট একটি ঘরে থাকবেন। কথা মতো একটা রাতে নানা একটা লাইটার এবং কিছু সিগারেট আর একটা কাঁচি নিয়ে রওনা হয়ে যান বাসা থেকে বিলের উদ্দেশ্যে। প্রায় মিনিট 10 হাঁটার পরে নানা বিলের এরিয়ার মধ্যে প্রবেশ করল। এখান থেকে আর কয়েক মিনিট হাঁটলেই পুকুর। কিন্তু বিলের মধ্যে ঢোকা মাত্রই নানা কেমন যেন ফিস ফিস করে আওয়াজ শুনল, তবে নানা সেটাকে মনের ভুল ভেবে এড়িয়ে গেল। এরপর নানা পুকুর পাড়ে আসে। চারিদিকে উকিঝুঁকি মেরে কিছু না পেয়ে নানা ঘরে ঢুকে যায়। নানার কথা অনুযায়ী রাত আনুমানিক 2টো হবে। এমন সময়ে কেমন একটা আওয়াজ শুনতে পান তিনি। আওয়াজটা অনেকটা কাঁচা মাছ কামড়ে খাওয়ার মতো শব্দ। আওয়াজটা শুনে নানা ঘরের একটা ছোট ফাঁকা দিয়ে পুকুরের দিকে তাকিয়ে দেখে একটা সাদা জুব্বা পরা লোক জলের ওপরে দাঁড়িয়ে মাছ তুলে তুলে খাচ্ছে। এই দৃশ্য দেখে নানা আর সহ্য করতে না পেরে সেইখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সকালবেলা নানা বাড়ি ফিরতে দেরি করায় নানু কয়েকজন গ্রামবাসীকে নিয়ে বিলের ঘরটায় গিয়ে দেখেন নানা মেঝেতে পড়ে আছে। পরে বাসায় এনে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে নানাকে সুস্থ করা হয়। পরে সেই মসজিদের ইমাম সাহেব বলেন, কাঁচা মাছ তুলে খাওয়া লোকটা আর কেউ নয়, সে হলো একটা জিন। দাদা, এটাই হচ্ছে ঘটনা। ঘটনাটা আমার একজন বন্ধু আমাকে বলেছে, তো তার মুখ থেকেই ঘটনাটা শোনা আর তোমাকে ঘটনাটা তার ভাষ্য মতেই লিখে পাঠালাম। আশা করছি ঘটনাটা সকলের ভালো লাগবে।
এই ছিল আজকের 142 নম্বর এপিসোডের দুটো ঘটনা। আজকের এপিসোডের ঘটনাগুলো হয়তো ছোট ছোট ছিল, তবে আশা করছি ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। চলে যাচ্ছে আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন এ স্টার মাল্টিমিডিয়া আসাদুল আলী, কমেন্ট করেছেন অনুভব মাহাতো, কমেন্ট করেছেন ইটস তিতলি। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, মোস্তাফিজুর রহমান, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন ওয়াইটি কিং, সোমনাথ দাস, কমেন্ট করেছেন স্বপ্না বজাল, দেবাশিস জানা, বিকাশ ব্লগ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, চুমকি ঘোষ, বাপন কুমার, বৃথিকা প্রামাণিক, কমেন্ট করেছেন অমৃতা ঠাকুর, কমেন্ট করেছেন একে একে। আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন শাহ অভিজিৎ, কমেন্ট করেছেন মঞ্জু, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। তবে হ্যাঁ, আজ হয়তো সেরকম ভয়ের ঘটনা ছিল না, তবে সব ঘটনাই যে ভয়ের হতে হবে এর কোনো মানে নেই। কিছু কিছু ঘটনা এমন থাকে যেই ঘটনার কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ভূত মানেই যে ভয় এমনটা কিন্তু নয়। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 143 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।